নমস্কার। শেষকবিতা পাঠকেন্দ্রে এই সকালে ছাত্রদের আসতে একটু সময় আছে। তার মধ্যে আমি পঞ্চম সেমিস্টার বাংলা মেজরের একটি পরীক্ষা বাকি আছে, ডিএস 11-এর। এই ডিএস 11-এর একটি সেকেন্ড ইউনিটের একটা অন্যতম তোমাদের গ্রন্থ আছে, জীবন স্মৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর। একটু আলোচনা করে দিই, কারণ এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসবে। আমরা দুটো প্রশ্ন এখন বলে দিচ্ছি, আরও দুটো প্রশ্ন বলে দেবো। ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে। প্রথম প্রশ্ন, যে পরীক্ষাটা আসার সম্ভাবনা প্রবল, যে জীবন স্মৃতি গ্রন্থ অবলম্বনে রবীন্দ্রনাথের ভিত্তরাজক শাসন আলোচনা করো, অথবা রবীন্দ্রনাথের গণ্ডিবদ্ধ জীবন আলোচনা করো জীবন স্মৃতি অবলম্বনে। তা তোমরা লিখবে এইভাবে, আমরা ডিসক্রিপশন বক্সে আমরা নোটটা আমরা পেস্ট করে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তবু একটু আলোচনা করে দিই, খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করে দেবো। আলোচনা শুনলেই তোমাদের তৈরি হয়েছে, কারণ এই প্রশ্নটা পরীক্ষায় আসবেই আসবে। আলোচনার শুরুতেই আমরা বলে রাখি, জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অন্যতম জীবনী গ্রন্থ। আর সেই গ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর তার শৈশব জীবনের নানান অভিজ্ঞতার ফসল তিনি তুলে ধরেছেন, যার মধ্যে অন্যতম ভিত্তরাজক শাসন, যে শাসনের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের মনে কঠোর ভয়, ভীতি, একাকিত্ব গড়ে ওঠে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো এইটাই, এই যে ভিত্তরাজক শাসনের মধ্যে, গণ্ডিবদ্ধ জীবনের মধ্যে, ঘরের মধ্যে গৃহবন্দী হয়ে রবীন্দ্রনাথ থাকতেন, যার ফলে তার পরবর্তীকালে এই যে গণ্ডিবদ্ধ জীবন মারাত্মকভাবে কিন্তু তাকে জীবনে কাজ করেছে। আর সেটাই আমরা এক এক করে আলোচনা করে দেব। আমরা জানি, আলোচনার শুরুতেই আমরা বলেছি, রবীন্দ্রনাথ ঠাকুর তার শৈশব জীবনে তার বাড়ির অর্থাৎ জোড়াসাঁকো ঠাকুর বাড়ির ভিত্তরাজকদের শাসনে তাকে থাকতে হতো। আর তাদের শাসন প্রণালী ছিল ভীষণ কঠিন এবং কঠোর। আর সেখানে আমরা দেখি, এই ভিত্তরাজকদের কঠোর শাসনের মধ্যে থাকার জন্যে রবীন্দ্রনাথ কিন্তু এই যে শিশুকালের বিষয়ে বেলায় রবীন্দ্রনাথ কিন্তু খেলাধুলো করার বা বাইরের জগৎ দেখার কোনো সুযোগ তিনি পেতেন না, স্বাভাবিকভাবেই। কারণ ঠাকুরবাড়ির এইটাই ছিল মূল শাসনের একটা ব্যবস্থা, অর্থাৎ সকল সময় বাড়ির ভিত্তদের নজরে তাকে থাকতে হতো। তাই শৈশবের বেশিরভাগ সময় তাকে এই বন্দী জীবনের মধ্যে রবীন্দ্রনাথকে কাটাতে হয়েছে। তবে আরও একটা মজার ব্যাপার আমরা এখানে দেখি, এই ভিত্তদের মনে বিন্দু মাত্র মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা ছিল না। কোনো মাতৃসুলভ মনোভাব এই ভিত্তদের মনে আমরা দেখতে পাইনি। তার পরিবর্তে আমরা দেখতে পেয়েছি কঠোর জীবনযাত্রা মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ যাতে থাকতে পারে, কঠোর ভয় ভীতির মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ যাতে থাকতে পারে, তার যাবতীয় পরিকল্পনা, যাবতীয় ব্যবস্থা এই ভিত্তরাজ সেই সময়কালে রবীন্দ্রনাথকে উপরে প্রয়োগ করে থাকতেন। বলা যেতে পারে, এই ভিত্তদের কড়া অনুশাসনের মধ্যে তাকে দিন রাত তাকে নজরে থাকতে হতো, যেখানে এই শাসনের মধ্যে দিয়ে উঠে আসে একটা কঠোর চিত্র, যে চিত্রের মধ্যে আছে কঠোর শাসন ব্যবস্থা, কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা। যে শাসন ব্যবস্থা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসা, অর্থাৎ বাইরের পৃথিবীর জগৎকে দেখা, উন্মুক্ত আকাশকে দেখা রবীন্দ্রনাথের মনে, রবীন্দ্রনাথের পক্ষে কখনই সম্ভব ছিল না। কারণ বাইরে আসা তার সুযোগই নেই, সকল সময় ওই গৃহবন্দী হয়ে তাকে থাকতে হতো। এবং সবচেয়ে আরও মজার বিষয়, যে এই যে ভিত্তরা তাকে ভীষণভাবে কঠোরভাবে নজরে রাখতেন, অর্থাৎ টোটাল গোটা নিয়ন্ত্রণটাই থাকতো ভিত্তদের হাতে, ভিত্তদের নিয়ন্ত্রণে। অর্থাৎ রবীন্দ্রনাথ এই শিশুবেলায় কিভাবে চলবে, কি খাবে, কখন ঘুমাবে, তার সমস্ত দায়ভার এই ভিত্তদের ওপরে ছিল, যার ফলে ভিত্তদের থেকে
এক পা নড়ার ক্ষমতা এই রবীন্দ্রনাথের কিন্তু ছিল না। কিন্তু শেষ পর্যন্ত কি রবীন্দ্রনাথকে এই যে বেঁধে রাখতে পেরেছিল? তিনি কিন্তু বেরিয়ে গিয়েছিলেন। বিভিন্ন দেশে কিন্তু তিনি ভ্রমণ করেছেন। কবির ভাষায় আমরা বলতে পারি, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। ঠিক রবীন্দ্রনাথ শিশুকালে এই যে বদ্ধ ঘরের মধ্যে থাকলেও তাকে কিন্তু পরবর্তী সময়ে এই ঘরের মধ্যে কিন্তু তাকে আর আটকে রাখা যায়নি। আটকে রাখা কারোর পক্ষে সম্ভবও হয়নি। আসলে এই যে শৈশবে কঠোর নিয়ন্ত্রণের মধ্যে রবীন্দ্রনাথকে থাকতে হয়েছে, যেখানে এই কঠোর নিয়ন্ত্রণ মধ্যে থাকার কারণে তার মনের মধ্যে একটা সংবেদনশীল ও আত্মমগ্ন স্বভাব গড়ে ওঠে। আপনি দেখবেন, আপনি যখন লোকালয় থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে নিয়ে ঘরের মধ্যে একাকিত্ব কাজ করবেন, তখন নিজের থেকেই নিজের মনের মধ্যে একটা আত্মমগ্নতার ভাব, একটা সংবেদনশীলতার ভাব কিন্তু অবশ্যই গড়ে উঠবে। আর এই থাকাটা কিন্তু আমাদের জীবনে, বর্তমান জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ যে নিজেকে নিজের মধ্যে থাকতে পারে, একাকিত্বর মধ্যে থেকে নিজের কর্ম করতে পারে, সেই হচ্ছে সবচেয়ে বেশি ধৈর্যশীল মানুষ। আর রবীন্দ্রনাথ এই ধৈর্যশীলতা কিন্তু এই বৃত্তরাজক শাসন, গণ্ডিবদ্ধ জীবন থেকেই কিন্তু তার মনের মধ্যে গড়ে উঠেছিল। আর গড়ে উঠেছিলই বলে তিনি বিশ্বকবি, বিশ্ব সাহিত্যিক তিনি হতে পেরেছিলেন। আসলে এখানে আমাদের রবীন্দ্রনাথের যে শৈশব জীবনের পূর্ণাঙ্গ প্রতিফলন আমরা এই আত্মজীবনীর মধ্যে আমরা দেখতে পাই। কারণ আলোচনার শুরুতেই আমরা বলে দিয়েছিলাম যে রবীন্দ্রনাথ থেকে তার পূর্ণাঙ্গ জীবন অর্থাৎ শৈশব জীবন একটা ঘরের মধ্যে তাকে কাটাতে হয়েছে, যেখান থেকে বাইরের আকাশ, মুক্ত আকাশ দেখা তার পক্ষে কখনোই সম্ভব ছিল না। কারণ সকল সময় তাকে ভয়, ভীতি, সন্ত্রস্ত অবস্থার মধ্যে থাকতে হতো। এই কখন কি হয়, ভিতরে এসে কি বলে, এইরকম একটা কঠোর পরিবেশের মধ্যে, ভয় সন্ত্রস্ত পরিবেশের মধ্যে আমাদের রবীন্দ্রনাথকে থাকতে হয়েছিল শিশুকালে। আর থাকতে হয়েছিল বলে তিনি এত বড় কবি সাহিত্যিক হয়ে উঠতে পেরেছিলেন। আমরা জানি এইরূপ কঠোর অনুশাসনের মধ্যে যাকে থাকতে হবে, তার মধ্যে তো স্বাধীনতা বলে আর কিছু থাকতে পারে না। রবীন্দ্রনাথ মনে এই শৈশবকালে তার কোনো রকম স্বাধীনতা ছিল না। কারণ আমরা বলেছি যে রবীন্দ্রনাথ কখনো এই শিশুকালে কোনো খেলাধুলো করার সুযোগ পেত না, কোনো শিশুদের সঙ্গে মেলামেশা করার সুযোগ পেত না, কারণ সকল সময় তাকে গৃহবন্দী অবস্থায় থাকতে হতো। সুতরাং বাল্যকালে যে চারিত্রিক বৈশিষ্ট্যের যে বিকাশ হওয়ার যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু রবীন্দ্রনাথের জীবনে আসেনি। কারণ রবীন্দ্রনাথ আর 5টি শিশুর সঙ্গে মেলামেশা করার কখনোই কিন্তু সুযোগ পাননি। যার ফলে তার মধ্যে কিন্তু এই যে একাকিত্ব বোধ, একটা নিঃসঙ্গতা বোধ কিন্তু কাজ করেছিল। যে একাকিত্ব, যে নিঃসঙ্গতা তার পরবর্তীকালে সাহিত্যকর্মে কিন্তু ভীষণভাবে কাজ এসেছিল। আমরা তো এর আগেই বলেছি যে এই ব্যক্তিত্বের যে কঠোর অনুশাসন ছিল, তাদের মধ্যে ছিল না কোনো মাতৃশ্লোক ব্যবহার। অর্থাৎ সকল সময় একটা তীক্ষ্ণ নজর, কঠোর অনুশাসন এই রবীন্দ্রনাথের উপরে বর্ষিত হতো। আর বর্ষিত হতে বলেই রবীন্দ্রনাথকে সকল সময় একটা ভয়ের পরিবেশের মধ্যে, একটা আতঙ্কের পরিবেশের মধ্যে তাকে থাকতে হয়েছে। আর থাকাটাই স্বাভাবিক। যে কারণে আমাদের রবি ঠাকুরের মনে আমরা দেখতে পাই যে একটা প্রবল মানসিক প্রক্রিয়া, যে মানসিক প্রক্রিয়ার মধ্যে স্থান করে নিয়েছে একাকিত্ববোধ, নিঃসঙ্গতাবোধ। এই কঠোর অনুশাসনের ফলে রবীন্দ্রনাথের মনে একটা নিঃসঙ্গতা বাসা বাঁধে। যে নিঃসঙ্গতা রবীন্দ্রনাথকে বলা যেতে পারে যন্ত্রণার বিদ্ধ করেছে, আবার অপরদিকে পরবর্তী সময়ে তার জীবনকে বিকশিত করেছে। স্বাভাবিক। আসলে এই নিঃসঙ্গতা তাকে যেমন গ্রাস করেছে, আর এই নিঃসঙ্গতার সাথে সাথে কিন্তু যখন মানুষ একাকিত্ব থাকবে, তখন তার কল্পনা শক্তি, তখন তার চিন্তা শক্তি কিন্তু প্রবলভাবে বৃদ্ধি পায়। এটা হচ্ছে মনস্তাত্ত্বিক দিক থেকে বলা যেতে পারে। আর রবীন্দ্রনাথের মনে ঠিক সেই সময়কাল থেকে তার মনের মধ্যে এই যে চিন্তাশীলতা, সৃজনশীলতা, আত্মমগ্নতা এবং কল্পনা শক্তি কিন্তু প্রবলভাবে বৃদ্ধি পেতে শুরু করে। তাহলে আমরা রবীন্দ্রনাথের মনে আমরা বেশ কতগুলো জিনিস দেখলাম বৃত্তরাজক বা গণ্ডিবদ্ধ জীবনে।
আত্মমগ্নতা, সৃজনশীলতা, সংবেদনশীলতা এবং গভীর চিন্তাশীলতা, এই গুণাবলীগুলি কিন্তু রবীন্দ্রনাথের মনে এই শিশুকাল থেকে কিন্তু আস্তে আস্তে জন্ম নিতে শুরু করেছে। আর সেই অভিজ্ঞতার বিষয়গুলি রবীন্দ্রনাথ তার আত্মজীবনের মধ্যে তিনি প্রকাশ করেছেন, যার মধ্যে কাদম্বরী দেবীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যতীন্দ্রনাথ ঠাকুরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমরা সেই প্রশ্নটা বলে দেবো যে রবীন্দ্রনাথ যে আজকে সাহিত্যিক হয়ে উঠেছে, এই সাহিত্যিক হয়ে ওঠার পিছনে যতীন্দ্রনাথ ঠাকুর এবং কাদম্বরী দেবীর ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের 2025-26 অর্থাৎ এই সামনের যে 5 তারিখে যে পরীক্ষা আছে তার জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই দুটো প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো যে রবীন্দ্রনাথের বৃত্তরাজক শাসন বা গণ্ডিবদ্ধ জীবন আলোচনা করো। অপরদিকে এই সাহিত্যিক হয়ে ওঠার পিছনে যতীন্দ্রনাথ ঠাকুর এবং কাদম্বরী দেবীর ভূমিকা আলোচনা করো। এই দুটো প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা শুরুতেই বলেছিলাম যে দুটো প্রশ্ন বলে দেবো, দুটো প্রশ্ন বলে দিলাম, দুটো প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। আর এই দুটো প্রশ্ন তোমরা যদি তৈরি করে নাও, তাহলে এই যে তোমাদের আত্মজীবন থেকে যে প্রশ্নগুলি আসবে না, কিন্তু সব কিছুই কিন্তু এই দুটো প্রশ্নের মধ্যে থেকে তোমরা তৈরি করতে পারবে, কিন্তু আমরা আশা রাখছি। আমরা বলছিলাম এই যে একাকিত্ব বোধ থেকে রবীন্দ্রনাথের মনে একটা চিন্তাশীলতা, চিন্তার শক্তি, কল্পনা শক্তি, সৃজনশীলতার শক্তি, আত্মমগ্নতার যে শক্তি, সবটাই কিন্তু তিনি অর্জন করতে পেরেছিলেন। আর অর্জন করতে পেরেছিলেন বলে পরবর্তীকালে এই রবীন্দ্রনাথকে একটা সাহিত্যিক হয়ে ওঠার পিছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবার আমরা শেষ করব, শেষটা ঠিক এইভাবে করব এবং তোমরা পরীক্ষার খাতাও এইভাবে লিখবে। পরিশেষে আমরা বলতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি থেকে আমরা জানতে পারি যে কঠোর অনুশাসনের মধ্যে, অর্থাৎ বৃত্ত রাজকদের কঠোর অনুশাসনের মধ্যে থেকে রবীন্দ্রনাথকে বড় হতে হয়েছে। যে অনুশাসনের মধ্যে তার ছিল না কোনো খেলাধুলো, ছিল না বাইরের মুক্ত আকাশ, মুক্ত প্রাকৃতিক সৌন্দর্য দেখার কোনো সৌভাগ্য। আর এই বন্দি জীবনের মধ্যে থাকার ফলে, বৃত্তদের কঠোর অনুশাসনে থাকার ফলে এই শিশুকাল থেকেই রবীন্দ্রনাথের মনে জন্ম নিয়েছিল আত্মমগ্নতা, নিঃসঙ্গতা, চিন্তাশীলতা, সৃজনশীলতা এবং বাইরের উন্মুক্ত পৃথিবী দেখার তীব্র আকাঙ্ক্ষা রবীন্দ্রনাথের মনে কিন্তু জন্ম নিয়েছিল। আর এই জন্ম থেকেই রবীন্দ্রনাথ আগ্রহ, এই প্রকৃতি সম্পর্কে দেখার যে আগ্রহ, দেখব এবার বিশ্বটাকে, সেই দেখার যে আগ্রহ কিন্তু এখান থেকেই তাকে জন্মগ্রহণ করেছিল। যার ফলে তিনি পরবর্তীকালে বৃত্তদের কঠোর অনুশাসনে থাকার মধ্যে থেকেও তার মনের মধ্যে যে চিন্তাশীলতা বাসা বেঁধেছিল, যে চিন্তার ফসল অবশ্যই রবীন্দ্রনাথের এই আত্মজীবনী। আর সেই আত্মজীবনীতে তার ব্যক্তিত্ব গঠনে, তার অভিজ্ঞতার যে ফসল, শিশু মনের সমস্তটাই কিন্তু তিনি এখানে তুলে ধরেছেন। যার ফলে এই যে বৃত্তদের কঠোর অনুশাসন তাকে যেমন ব্যক্তিত্ব গঠন করতে সাহায্য করেছে, তেমনি পরবর্তীকালে তাকে সাহিত্যিক হয়ে ওঠার পিছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটাই ছিল আমাদের 2025-26 সালের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি DS-11-এর দ্বিতীয় ইউনিটের রবীন্দ্রনাথের যে আত্মজীবনী গ্রন্থ, তার থেকে সবচেয়ে মূল্যবান প্রশ্নটা কিন্তু আমরা আলোচনা করে দিলাম। আর এই আলোচনা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এইটুকু বলে আমরা আজকে এখানে শেষ করলাম। আগামী সময়ে নিশ্চয়ই তোমার সাথে আমার আবার দেখা হবে। নমস্কার।